আসসালামু আলাইকুম সবাইকে। আমি ওমর আব্দুল আজিজ, কিউরি অ্যাডমিশন কেয়ার থেকে। তোমরা যারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ভর্তি ইচ্ছুক তাদের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন নিয়ে নানান ধরনের কনফিউশনস, কীভাবে কোশ্চেন আসে, কিভাবে প্যাটার্ন হয়, কী ধরনের কোশ্চেন আছে, সবার অনেক কোয়েশ্চেনস। আজকে আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কেমিস্ট্রি স্যাম্পল কোয়েশ্চেনের সলভ নিয়ে এসেছি এর জন্য, যাতে তোমাদের সকল আইডিয়া তোমরা পাও এবং সকল প্যাটার্নের কনফিউশন ক্লিয়ার হয়ে যায়। চলো ভিডিওটা শুরু করি। আচ্ছা, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেন 1, which one of the following terms is used if one hydrogen atom from alkane saturated hydrocarbon removed? আচ্ছা, স্যাচুরেটেড হাইড্রোকার্বনগুলোতে কি বুঝো? এটা তো অবশ্যই সিঙ্গেল বন্ড থাকবে, তাই না? সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, ঠিক আছে? অথবা এটা একটা সিগমা বন্ড আর কি। আচ্ছা, তো এটা তো ফাইন, এটা সমস্যা নাই। তো বলছে যে ওয়ান হাইড্রোজেন অ্যাটম ফ্রম অ্যালকেন। আচ্ছা, হোয়াট ইজ অ্যালকেন? মানে আমরা একদম বেসিক থেকে যাই, এত অনেকে অর্গানিক কেমিস্ট্রি ভয় পাও, তো সো অত ভাবার কিছু নাই, আস্তে ধীরে, ঠিক আছে? হোয়াট ইজ অ্যালকেন? অ্যালকেনের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n+2, তাই তো? আচ্ছা, n সংখ্যক কার্বন থাকবে এবং 2n+2 সংখ্যক হাইড্রোজেন থাকবে। আচ্ছা, তো এই জায়গায় আমাকে বলছে যে ওয়ান হাইড্রোজেন অ্যাটম ফ্রম অ্যালকেন ইজ রিমুভড। একটা হাইড্রোজেন আমি অ্যালকেন থেকে বাদ দিতেছি। এই তো, অনেকে বাংলা মিডিয়ামের স্টুডেন্টস থাকো, তোমাদের ট্রান্সলেটেড কোশ্চেন থাকবে, সো সমস্যা নেই। সো আমাকে বলছে যে একটা হাইড্রোজেন আমাকে বাদ দিতে হবে, কোত্থেকে? অ্যালকেন থেকে। বাদ দাও, এই তো। আচ্ছা, বাদ দিলে কি হয়? CnH2n+1। এটা কার জেনারেল ফর্মুলা? আচ্ছা, এটা হচ্ছে অ্যালকাইল রেডিক্যালের জেনারেল ফর্মুলা। এবং অ্যালকাইল রেডিক্যালকে আমরা আর বন্ড দিয়েও দেখাই, তাই না? আচ্ছা, একটা এক্সাম্পল, যেমন আমরা জানি কি, এটা কি? এটা হচ্ছে মিথেন, ঠিক আছে? এটা মিথেন, এখান থেকে আমি একটা হাইড্রোজেন সরাবো, ঠিক আছে? সরাও, CH3। এখন একটা হাইড্রোজেন তো সরাইলাম, কার্বনের হাত তো 4টা, তাই না? কার্বনের হাত তো 4টা, তো মিথেনের জন্য তো ছিল এরকম, মিথেনের জন্য এরকম ছিল, কিন্তু আমি একটা একটা হাইড্রোজেন তো বাদ দিছি। আচ্ছা, তো বাদ দিলাম, একটা বন্ড আমার ফাঁকা না? এই যে একটা বন্ড ফাঁকা, তাহলে এই বন্ডটা এই জায়গায় রাখলাম, এবং তখন আমরা এই যে আচ্ছা, বন্ড যেহেতু আছে, এটা একটা চার্জ আছে এবং এটা কম্পাউন্ডের মতো দেখতে, তো আমরা সেটাকে কি বলি? র্যাডিক্যাল অথবা যৌগমূলক, তাই না? আচ্ছা, তো এটা একটা র্যাডিক্যাল। কী ধরনের র্যাডিক্যাল? নাম দিছি অ্যালকাইল রেডিক্যাল, ঠিক আছে? অ্যালকাইল রেডিক্যাল, এবং এটার ফর্মুলা হচ্ছে ওই জাস্ট একটা হাইড্রোজেন কম, এখানে 2 ছিল, এখানে 1, দ্যাটস ইট, নাথিং এলস। আচ্ছা, তাহলে এটা আমরা ডিসিশনে কি পাইলাম? যে এটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, এটা একটা অর্গানিক কেমিস্ট্রি কোশ্চেন। এটা অনেকে ভয় পাবা, অনেকভাবে চিন্তা করবা, অনেকভাবে এটারে ইগনোর করার চেষ্টা করবা। এটা অ্যাকচুয়ালি খুব একটা কঠিন কিছুই না।
এটা একটু অ্যানালাইজ করতে হয়, এবং এই কোশ্চেনগুলো হচ্ছে তোমার সময় খাবে, আমারও সময় খাবে এখন, ঠিক আছে? আমিও এখন এটা সলভ করতে গেলে আমার অনেক টাইম লাগবে, এবং এটাকে আমি অ্যানালাইজ করেই সলভ করব। অনেকে মুখস্থ বলে দিবে, অনেকে মুখস্থ লিখে দিবে, সো অনেকে তো আর মুখস্থ লিখবে না, অনেকে মুখস্থ বলবে না, এত কিছু কে মুখস্থ রাখবে। তো এটা আমি অ্যানালাইজ করে দিব, ঠিক আছে? এটা আমরা একটু শেষের দিকে সলভ করবো, এবং তোমাদের কাছেও এটাই সাজেশন যে এই কোয়েশ্চেন্সগুলো একটু শেষের দিকে সলভ করবা, টাইম ম্যানেজমেন্টের বিষয়, ঠিক আছে? টাইম ম্যানেজমেন্ট সব দাগাইতে হবে না, কিন্তু যা দাগাবার সবগুলো কারেক্ট হতে হবে এবং ভালো মতো দাগাইতে হবে। সো আমরা এই কোয়েশ্চেনটা লাস্টের দিকে সলভ করব। আচ্ছা, এবার এটা দেখো, বলছে দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম কনসিস্টস অফ, নিউক্লিয়াস সাধারণ কোশ্চেন, একদম 9-10 বেসিক জিনিস। একটা অ্যাটমের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে, ইলেকট্রন থাকে, তাই না? মানে ইফ দিস ইজ অ্যান অ্যাটম, দিস ইজ অ্যান অ্যাটমিক স্ট্রাকচার, তো আশেপাশে কে ঘুরবে? আশেপাশে অবশ্যই ইলেকট্রনই ঘুরবে। ঠিক আছে, তো এটা তো নিউক্লিয়াস। এটা নিউক্লিয়াস। সো নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন, আমি একদম যথেষ্ট ভাঙার চেষ্টা করতেছি যাতে তোমরা জিনিসগুলো বুঝো, এবং এগুলো কিন্তু ডাইরেক্ট, মানে এগুলো এত অ্যানালাইসিসের কিছু নাই, ডিরেক্ট দেখে বলে দিবা, ঠিক আছে? ডিরেক্ট দেখে বলতে পারবা। তবুও জাস্ট অনেকের ভয়ভীতি থাকে, অনেকের এরকম অনেক হয় যে জাস্ট এত সিম্পল কোয়েশ্চেন অনেকে ভুল দেখে আসে, জাস্ট বিকজ অফ নার্ভাসনেস কিছু নেই, জাস্ট সিম্পল কোয়েশ্চেন লাগলে অ্যানালাইজ করবে এভাবে, সমস্যা নেই। তো প্রোটন এবং নিউট্রন, ঠিক আছে, ওকে, ঠিক আছে, নেক্সটে যাই। What is the oxidation number of chromium? Chromium in the ionic compound Na2Cr2O7. Na2Cr2O7. আচ্ছা, এটা একটা টেকনিক, এটা নিয়েও অনেকের কনফিউশন। সো বুঝতেই পারতেছো, অলওয়েজ একটা প্যাটার্নেই যায়, এরকমই যায়, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ এরকম কোয়েশ্চেন্সগুলাই হয় সাধারণত, ঠিক আছে? সাধারণত এরকম কোয়েশ্চেন্সগুলাই হয়। আচ্ছা, তো আমরা কম্পাউন্ডটা আগে লিখি। Na2Cr2O7। আচ্ছা, এটা তো সোডিয়াম, বা নাট্রিয়াম, এটা ক্রোমিয়াম, এটা অক্সিজেন, এটা অক্সিজেন। আচ্ছা, সো হ্যাঁ, আমাদেরকে অবশ্যই তো কোনটা কোন এলিমেন্টটা তো জানতে হবে, জানাইলাম। নেক্সট আমাদেরকে এটাও বুঝতে হবে যে একটা পুরা কম্পাউন্ডের অথবা একটা পুরা মলিকিউলের হোল চার্জ কি, এটা এই কনসেপ্টে অনেকে সমস্যা। এই হোল চার্জ তো ওর জিরো, তাই না? ও তো বন্ড টন কমপ্লিট, ও একটা পুরা একটা কম্পাউন্ড, তো রেডিক্যাল না, এটা তো বুঝতে পারতেছি, তাই না? আচ্ছা, যেহেতু চার্জ জিরো, হোল চার্জ জিরো, অন্য কোথাও কোনো চার্জ টার্জ মেনশন আছে? নাই। আচ্ছা, তো ওর হোল চার্জ হচ্ছে জিরো, এবং সাধারণত সোডিয়াম গ্রুপ 1। আচ্ছা, সোডিয়াম হচ্ছে গ্রুপ 1।
ওর অক্সিডেশন স্টেট অলওয়েজ +1 নর্মালি +1 ঠিক আছে গ্রুপ 1 এর সবগুলো এলিমেন্টের অক্সিডেশন স্টেট হচ্ছে +1 আচ্ছা তারপর অক্সিজেন ঠিক আছে অক্সিজেন যে গ্রুপেরই হোক আমরা জানি যে অক্সিজেন যে গ্রুপে অক্সিজেন সালফার তো এরা ভ্যারিয়েবল ভ্যালেন্সি মানে পরিবর্তনশীল যোজনী তাদের মধ্যে থাকে সো পরিবর্তনশীল যে যোজনীটা থাকে এর মধ্যে কিছু স্টেবল যোজনী থাকে আর কি মানে সাধারণ যোজনী মানে ওরা যেই সাধারণ অবস্থায় যে যোজনীগুলো প্রকাশ করে বা যে অক্সিডেশন নাম্বারটা বা অক্সিডেশন স্টেটটা প্রকাশ করেন সেটা কি অক্সিজেনের জন্য হচ্ছে সেটা -2 তাই না -2 আচ্ছা এখন এটার জন্য আমি +1 বসাইতে পারি এটার জন্য আমি -2 বসাইতে পারি তাই না আচ্ছা তো এখানে সোডিয়াম অ্যাটম আছে কয়টা দুইটা এখানে অক্সিজেন অ্যাটম আছে কয়টা 7টা আমি চার্জ জানি না কার ক্রোমিয়ামের তো সাপোজ ওর চার্জ হচ্ছে x ধরলাম x চার্জ x আছে কয়টা দুইটা আচ্ছা ঠিক আছে তো সোডিয়াম অ্যাটম যদি দুইটা থাকে দুইজন একই রকমের যোজনীতে প্রকাশ করবে ইনটু +1 ঠিক আছে আচ্ছা প্লাস ওর যোজনী আমি ধরছিলাম x ও আছে কয়টা দুইটা একই ধরনের যোজনী প্রকাশ করবে x ঠিক আছে অক্সিজেন আসছে কয়টা 7টা একই ধরনের যোজনী প্রকাশ করবে -2 এবং এই যে পুরাটার ভ্যালু মানে সবার যোজনী প্লাস মাইনাস সব কিছু মিলাতে একটা স্টেবল কম্পাউন্ড তাই না এই স্টেবল কম্পাউন্ডের চার্জ কি 0 নিউট্রাল আমি শুধু কোয়েশ্চেন সলভ করতেছি না আমি তোমাদের কনসেপ্টগুলোও ক্লিয়ার করতেছি ঠিক আছে সো 2 × +1 হচ্ছে +2 2 × x হচ্ছে সামনে প্লাস আছে তাই 2x 7 × -2 হচ্ছে -14 সামনে প্লাস আছে সো আচ্ছা আমি ভেঙেই লিখি সমস্যা নেই = 0 তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আমরা এখন একটু যোগ বিয়োগ করি +2 + 2x -14 = 0 x এক পাশে রেখে বাকি সব কিছু এই পাশে নিয়ে যাও তাহলে আচ্ছা 2x ভেঙেই করি সমস্যা নেই -14 কে ওই পাশে নিয়ে গেলে +14 +2 কে ওই পাশে নিয়ে গেলে -2 ঠিক আছে সো এটা কি হবে এটা হবে 12 সমস্যা আছে নাই আচ্ছা তাহলে x = 12 divided by 2 6 তার আগে একটা জিনিস বুঝো এটা তো পজিটিভ তাই না তো এটাও পজিটিভই হবে সিম্বল ম্যাটার করে x ছিল ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার তাই না অক্সিডেশন নাম্বার তো x হচ্ছে +6 এটাই অ্যান্সার আমি একটু আস্তে ধীরে লেংদি প্রসেসে করছি ঠিক আছে এখন এটা প্র্যাকটিস করতে করতে তোমার শর্ট হবে কিভাবে আমি কি করতাম 7 × 14 আর এখানে 2 × 2 হ্যাঁ 14 - 2 হইতেছে 12
মানে ও মাইনাস ছিল, ও প্লাস ছিল না, আমি উল্টায় দিতাম। 14 - 2 হতেছে 12, এখানে 2টা আছে, ডিভাইড বাই 2, সেটাই হতেছে 6 + 6। ঠিক আছে, আচ্ছা। তো এগুলো খুবই ইজি, খুবই ইজি, খুবই সিম্পল, এবং এগুলা করে আসার কথা, সবসময়ই করে আসার কথা। একদম এইচএসসি লেভেলের কোশ্চেন না, এইচএসসি হলে এসএসসিতে শিখছো, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, 8 এগুলাতে গিয়ে শিখছো। ঠিক আছে, আচ্ছা, +6 তাও লিখে দিলাম। গট ইট? আচ্ছা, নেক্সটটাতে যাই। আচ্ছা, এই কোশ্চেনটা বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং নেম / সিম্বল কম্বিনেশনস অফ এলিমেন্ট ইজ রং। মানে আমাকে নাম দিছে, সাথে একটা সিম্বলটা দিছে। ঠিক আছে, এই যে কম্বিনেশনটা দিছে না, কোনটা ভুল এটা জিজ্ঞেস করছে। কোনটা ভুল? ইউরেনিয়ামের সিম্বল ইউ, এটা মোটামুটি সবাই জানি, তাই না? রেডিও অ্যাক্টিভ, ওপেনহাইমার। আচ্ছা, আয়রনের আই, এটা তো বুঝে গেছি যেটা তো ভুল, তাই না? এটাই ভুল। আচ্ছা, এটা তো বুঝেই গেলাম ভুল, বাকিগুলো অ্যানালাইজ করি, সমস্যা নেই। আয়রনের সিম্বল হচ্ছে Fe, এবং আয়রনের ল্যাটিন নাম হচ্ছে অ্যাকচুয়ালি ফেরাম। ঠিক আছে, সালফারের S, সমস্যা নাই। পটাশিয়ামের K বা ক্যালিয়াম, ঠিক আছে, এটা ক্যালিয়াম। ঠিক আছে, আচ্ছা, ওকে, নেক্সটটাতে যাই। দেখছো এটাতে কত কম টাইম লাগতেছে, কিন্তু অর্গানিকের এটা সলভ করতে যাবো দেখবো যে মোটামুটি অনেক টাইম লেগে গেছে। সমস্যা নেই, আচ্ছা, এটার জন্য লাস্টে রাখছি। এই কোশ্চেনটাতে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু। ঠিক আছে, মানে কোন স্টেটমেন্টটা এখান থেকে ট্রু। আচ্ছা, একটা একটা স্টেটমেন্ট এই জায়গায় আমরা একটু ডিসকাস করব, অ্যানালাইজ করব, অ্যান্সার দিব। এবং আমি এমনিতে অ্যান্সার বলে দিতে পারি যে এটা ঠিক, এটা এই কারণে ঠিক, বাট না, কনসেপ্ট ক্লিয়ার করি। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার করি, শেখাও হলো, সলভ ক্লাসও হইলো, মোটামুটি একটা আইডিয়াও হইলো, আর নতুন কিছু হইলেও পারা হইলো আর কি। আচ্ছা, তো ফার্স্টের অপশনে বলছে দ্য আউটার মোস্ট অরবিট ক্যান হ্যাভ অ্যাট মোস্ট 8 ইলেকট্রনস। সব মোটামুটি সব আউটার মোস্ট অরবিট নিয়েই বলছে, তাই না? আউটার মোস্ট অরবিট নিয়েই বলছে। তো আউটার মোস্ট অরবিট ক্যান হ্যাভ অ্যাট দ্য মোস্ট, অ্যাট মোস্ট একটা হচ্ছে 8টা ইলেকট্রন, একটু কালিটা চেঞ্জ করি, একটা বলতেছে 8টা, একটা বলতেছে 10টা, একটা বলতেছে 4টা, একটা বলতেছে 12টা। আচ্ছা ভাই, এটা তো অ্যাকচুয়ালি কোন এলিমেন্টের কনফিগারেশন করতেছি বা কোন এলিমেন্টের কি করতেছি না করতেছি সেটার উপরে অ্যাকচুয়ালি মোটামুটি ডিপেন্ড করে, তাই না? কিন্তু এটা জেনারেলাইজ কোশ্চেন করছে, ইন জেনারেল, মানে বাচ্চাকালে কি করে আসছো বা নর্মালি আমরা কোন মেথডটা ইউজ করি এই জায়গায়। ঠিক আছে, সো অপশন দেখে বুঝতে হবে যে তোমার অ্যাকচুয়ালি অ্যান্সারটা কীরকম চাচ্ছে। ঠিক আছে, এখানে যদি একটা এলিমেন্ট দিয়ে দিত, বড়সড় একটা এলিমেন্ট দিত, ধরো জিঙ্ক দিয়ে দিত, তখন তো আর আমরা এইসব অ্যাকচুয়ালি খাটাই না। তখন আমরা আউফবাউ প্রিন্সিপাল আছে, পলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল আছে, আর অন্যান্য অনেক প্রিন্সিপালস ইউজ করেই তো আমরা পরে ইলেকট্রন কনফিগারেশন করি, তাই না? দেন আমরা বলতে পারি যে আউটার মোস্ট কতগুলো থাকতে পারে, তাই না? কারণ অনেকগুলোর আউটার মোস্ট শেলে নর্মালি তো 8টার বেশি থাকে না অ্যাকচুয়ালি, কারণ 8টাই স্টেবল, অক্টেট রুল, তাই না? আচ্ছা, বাট অনেক রেডিও অ্যাক্টিভ বা আদার্স অনেক এলিমেন্টস, অ্যাটমসের ক্ষেত্রে অনেক ডিফারেন্ট বিষয়াদি থাকে। আচ্ছা, তো আমরা একটু অক্টেট রুল নিয়ে বলি। নাইন টেনে অক্টেট রুল পড়ে আসছো, ঠিক আছে? 9 10 অক্টেট রুল বলছিল, এটা মোটামুটি
অ্যাটমিক নাম্বার পর্যন্ত এটা মোটামুটি খাটে। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা রুল পড়ছিলাম, সেটা হচ্ছে ডুয়েট রুল। যে দুইটা ইলেকট্রন থাকতে পারে পেয়ার্ড, মানে দুইটা ইলেকট্রন থাকুক, চারটা থাকুক, আটটা থাকুক, পেয়ার্ড হয়ে থাকতে হবে। ঠিক আছে, মানে পেয়ার্ড থাকতে হবে, দুইটা দুইটা করে ইলেকট্রন থাকতে হবে। মানে এটা যদি একটা অরবিট হয়, এটা যদি একটা অরবিট হয়, আরে গোল হচ্ছে না, এটা যদি একটা অরবিট হয়, তা আমাদের ইলেকট্রনগুলো এরকম পেয়ার্ড পেয়ার্ড থাকতে হবে, ডুয়েট রুল অনুযায়ী আর কি। ঠিক আছে, এখানে ও পেয়ার্ড না, এখনো আনস্টেবল অবস্থায় আছে, কিন্তু আমি এই যে ওরা মুছে দিলাম। ঠিক আছে, আমি ওরা যদি মুছে দিই, আমি ধরে মুছা দিই, এখনো স্টেবল আছে। তাহলে তো ভাইয়া 8ও যায়, 10ও যায়, 4ও যায়, 12 যায়, সবগুলোই মোটামুটি পেয়ার্ড। 2, 4, 8, 10, 12। তো কিন্তু এখানে আমাকে এটা চায় নাই, মানে আমাকে বুঝতে হবে যে আমাকে কোশ্চেনটা কি চাইছে। সেখানে তোমাকে অ্যাকচুয়ালি অক্টেট রুল থেকে কোশ্চেনটা করছে, ওই যে লাস্ট ইলেকট্রনে লাস্ট অরবিটে 2, 8, আচ্ছা 2 থাকবে না 8 থাকবে। সো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। ঠিক আছে, বুঝাতে পারছি? আচ্ছা, কিন্তু তোমাকে যদি এখানে যে 1, 1, 2, 3 এরকম অপশন দিত, অথবা অল অফ দ্য অ্যাবভের অপশন দিত, তাহলে হ্যাঁ সবগুলোই আসলে যায় অ্যাকর্ডিং টু ডুয়েট রুল। ঠিক আছে, আচ্ছা নেক্সটটাতে যাই। আচ্ছা, এই কোশ্চেনটা বলতেছে দ্য কনসেন্ট্রেশন of 5% W/V sodium hydroxide। অনেকের কম্পাউন্ডের নাম দেখা কম্পাউন্ড চিনতে অনেকে হিমশিম খাও। এটাকে প্র্যাকটিস বাড়াইতে হবে, এটাকে আরও বেশি মানে কম্পাউন্ড জানতে হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি মানে পড়তে পড়তে মানে যাই না ফেলানো যায়। ঠিক আছে, সো প্লিজ ফর মানে ফার্দার পড়াশোনা জানতে হবে যে কোন কম্পাউন্ডের নাম কি, কোন মলিকুলের নাম কি। মানে এটা যদি Cl হয়, এটা Cl ক্লোরিন, এটা ক্লোরিন মলিকিউল। ঠিক আছে, এবং এটার নাম আমরা অ্যাকচুয়ালি ক্লোরিন গ্যাস দিই। ঠিক আছে, ক্লোরিন গ্যাস দিই কারণ এটা গ্যাস আকারে থাকে। আমি স্ট্যান্ডার্ড অবস্থায় বলতেছি, নর্মাল অবস্থায়। ঠিক আছে, এটা ক্লোরিন গ্যাস। ঠিক আছে, আচ্ছা তারপর কোনটা কোন র্যাডিক্যাল, কোনটা কোন কম্পাউন্ড বুঝতে হবে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে NaOH। NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম তো Na আর হাইড্রোক্সাইড হচ্ছে র্যাডিক্যাল, তাই না, যৌগমূলক। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড। সো এখানে বলছে 5% W/V। হোয়াট ইজ 5% W/V? আচ্ছা, তোমাদের এই জায়গায় দুটো কন্ডিশন দিই। এটা হচ্ছে পার্সেন্টেজ কনসেন্ট্রেশন, এটা সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 এর কোশ্চেন। পার্সেন্টেজ কনসেন্ট্রেশন।
পার্সেন্টেজ কনসেন্ট্রেশন, আমরা কনসেন্ট্রেশনের প্রায় 6 থেকে 7টা টাইপ অফ কনসেন্ট্রেশন শিখছি। পিপিএম, পিপিবি, মোলারিটি, মোলালিটি, নর্মালিটি, সলিবিলিটি এবং পার্সেন্টেজ কনসেন্ট্রেশন। পার্সেন্টেজ কনসেন্ট্রেশনগুলো আমাদেরকে X% আকারে দিতে পারে। তো আমাদেরকে X% আকারে এই জায়গায় দেওয়া আছে। ওকে, সো X% আকারে আমাদেরকে দেওয়া আছে। আচ্ছা, তো দুইটা ভাবে দিতে পারে। একটা হচ্ছে যে W/V, অথবা জাস্ট কিছুই না, মানে X%। ঠিক আছে, এটা দিতে পারে। আচ্ছা, দুইটার ক্ষেত্রেই একটা শর্টকাট আমরা শিখব। ক্যালকুলেটর তো ইউজ করতেই পারবা। সো এই যদি আমাদেরকে কনসেন্ট্রেশনটা পার্সেন্টেজে দেওয়া থাকে, আমরা এটার যে মোলারিটি কনসেন্ট্রেশন, এখানে যে কনসেন্ট্রেশনটা বের করতে বলছে না, এটা কিন্তু মোলারিটি কনসেন্ট্রেশন। ঠিক আছে, মোলারিটি কনসেন্ট্রেশন। ঠিক আছে, এটা মোলারিটি কনসেন্ট্রেশন। সো মোলারিটি কনসেন্ট্রেশন আমরা এস দিয়ে প্রকাশ করি, অনেকে এখানে ছোট্ট করে এম দেয়। সো আপ টু ইউ, সমস্যা নেই। আমি সামটাইমস এরকম দিই, যেহেতু পার্সেন্টেজ কনসেন্ট্রেশন থেকে আমরা বের করতেছি আর কি। আমি সামটাইমস এরকম দিই। তো ফর্মুলাটা হচ্ছে 10 × X। X% না, কিন্তু X% মানে কি X/100, এরকম কিছু না। 10 × X, ঠিক আছে, ডিভাইডেড বাই মোলার ম্যাস। মোলার ম্যাস বা গ্রাম অ্যাটমিক ম্যাস, রিলেটিভ অ্যাটমিক ম্যাস। ঠিক আছে, মোলার ভর সংখ্যা, আণবিক ভর সংখ্যা বা পারমাণবিক ভর সংখ্যা, যেটাই বলো। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমরা কি করব, 10 × 5, ঠিক আছে, ডিভাইডেড বাই, এই জায়গায় অনেকে ধরা খাবা। কি ধরাটা খাবো, অনেকে মোলার মাস পারি না বের করতে, আণবিক ভর, ঠিক আছে, বের করতে পারি না। ঠিক আছে, মোলার ভর সংখ্যা বের করতে পারি না, বের করতে পারতে হবে। অ্যাটলিস্ট জেনারেল যেই মোটামুটি সবগুলো, যেমন H2SO4 98, NaOH আমি ভুলে গেছি, দেখি বের করি। সোডিয়ামের 23 প্লাস অক্সিজেনের 16 প্লাস হাইড্রোজেনের 1, মানে সোডিয়ামে একটা আছে তাই। আচ্ছা, আমি আর একটু ডিটেইলে করি, আরও ডিটেইলে করি, আসো। সো সোডিয়ামের মোলার ম্যাস, আণবিক ভর, পারমাণবিক ভর বা পারমাণবিক ভর, ভর সংখ্যা 23। সোডিয়াম আছে কয়টা এই জায়গায়, সোডিয়াম অ্যাটম আছে কয়টা, একটা। অক্সিজেনের পারমাণবিক ভর সংখ্যা বা আণবিক ভর সংখ্যা, যেটাই বলো, 16। আছে কয়টা, একটা অক্সিজেন আছে। আচ্ছা, হাইড্রোজেনের পারমাণবিক ভর সংখ্যা কত, 1। হাইড্রোজেন আছে একটা, এই যে একটা, এই একটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এদেরকে টোটাল করলে হয় আচ্ছা, এদেরকে টোটাল করলে হয় 23 + 16 + 1 কত, 40। 40 বসাও। সো
আণবিক ভর সংখ্যা, মোলার ভর সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা, এগুলা বের করতে হলে ওই যে পারমাণবিক ভর সংখ্যা ইন্ডিভিজুয়ালি পারতে হবে। সো এগুলা প্লিজ প্র্যাকটিস করে ফেলবা, জেনে ফেলবা, বাস। আচ্ছা, এরপরে 5/40 5/4। তো তোমাদের কাছে তো ক্যালকুলেটর থাকবে, ডিরেক্টলি করতে পারবা। এটা হচ্ছে 1.25 m, 1.25 মোলার। ঠিক আছে, ওকে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাটমিক অরবিটাল ডাজ নট এক্সিস্ট। এখানে কিছু কন্ডিশনস, কিছু ট্রিক্স বা কিছু একদম ডাইরেক্ট বেসিক আফবাউ রুল ফলো করতে পারো। সো আমি অ্যাকচুয়ালি কন্ডিশনগুলো বলি, তাহলে অ্যাকচুয়ালি তোমাদের বেটার হবে। সেটা হচ্ছে এল ক্যান নেভার বি ইকুয়াল টু এন। তো এবার আমরা একটা একটা করে অ্যানালাইজ করি। এটা আমরা সরাই দিয়ে হচ্ছে আমরা এটার এই জায়গায় লিখি। কনসেপ্টটা হচ্ছে এন অথবা এল কখনো ইকুয়াল সংখ্যক হইতে পারবে না, তাদের সংখ্যাটা ইকুয়াল হবে না। 4s, আসো 4s করি। আচ্ছা, 4s এটা হচ্ছে n। আমি আমার কেমিস্ট্রি ক্লাসগুলোতে যথেষ্টবার এটা দেখিয়েছি, বলেছি, ঠিক আছে। যেগুলোকে কি বলে, এটা n, এটা l, ঠিক আছে। তাহলে n সংখ্যা এই জায়গায় হচ্ছে 4। তাহলে n সংখ্যা এই জায়গায় হচ্ছে 4। l সংখ্যা কত? SPDF এল সংখ্যা তাহলে 0, ঠিক আছে। এটা কি ইকুয়াল না? ও আরেকটা কথা, এটাকে এইভাবে চিন্তা করো, আরেকটু ক্লিয়ার করি, আরেকটু তোমাদেরকে হচ্ছে আরেকটু ইজি করে দিই। এল এর সংখ্যা সবসময় এন থেকে ছোটই হবে, সবসময় ছোটই হবে। ছোট আছে, কন্ডিশন মিলছে, ঠিক আছে। তাহলে এটা আছে 3f পরে করি, 3d করি। n l n হচ্ছে 3, l হচ্ছে 2। ছোট আছে, ঠিক আছে, কন্ডিশন মিলছে, তাহলে এটাও আছে। 4f ট্রাই করি। n l
এন হচ্ছে 4, এল হচ্ছে 3, ঠিক আছে? তো এটা বাস কন্ডিশন মিট করে। এবার আমরা কোন জায়গায় বাদ দিছিলাম 3f, এটা করি। এটার ক্ষেত্রে n হচ্ছে 3, এটার ক্ষেত্রে l হচ্ছে 3। কন্ডিশন মিট করে? করতেছে না, এর মানে এটাই নাই, ঠিক আছে? এটাই নেই। ঠিক আছে, এটাই নেই। আচ্ছা, কন্ডিশনটা আরেকবার লিখে দিই। সেটা হচ্ছে n is always greater than l। n সবসময় মানে n এর সংখ্যাটা l এর থেকে অলওয়েজ বড়ই হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, which of the following reagents is used to differentiate 1 degree, 2 degree and 3 degree alcohol? মুখস্থ, বুঝার কিছুই নেই, কিচ্ছু নাই বুঝার। তাহলে এগুলো হচ্ছে নলেজ বেসড কোশ্চেন। ওই যে 1 মার্কের কোশ্চেন থাকে না, একদম ডাইরেক্ট একটা মুখস্থ জিনিস, এখানে বুঝার কিছু নেই। ডেফিনেশন বুঝতে পারবা, কিন্তু এটা হইতেছে একদম মানে তুমি যেটা পারো, মুখস্থ আছে, যেটা মনে আছে সেটাই, ঠিক আছে? এটা হচ্ছে লুকাস রিএজেন্ট। ঠিক আছে? আচ্ছা, what is the molecular mass of acetic acid? আণবিক ভর of acetic acid, ঠিক আছে? আণবিক ভর of acetic acid. What is acetic acid? জানো? অনেকেই জানো না। শিখতে হবে, ঠিক আছে? CH3COOH, ঠিক আছে? বা ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। কিউডি শুধুমাত্র মেধাবী স্টুডেন্টদের জন্য কেয়ার করে না, যারা অনেক উইক বা যারা নার্ভাস, ইনকনফিডেন্ট, তাদের জন্য কেয়ার করে। আমি কেয়ার করি, এর জন্য এভাবে ভেঙে ভেঙে করা, ঠিক আছে? আচ্ছা, ইথানোয়িক অ্যাসিড হচ্ছে মলিকিউলার ম্যাস। আচ্ছা, তো এই যে আমরা মলিকিউলার ম্যাস বের করি, অ্যাটমিক ম্যাস বের করি, মানে পারমাণবিক ভর, আণবিক ভর, মোলার ভর সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা, আণবিক ভর সংখ্যা, গ্রাম অ্যাটমিক ম্যাস, ঠিক আছে? গ্রাম পারমাণবিক ভর সংখ্যা, রিলেটিভ অ্যাটমিক ম্যাস, আপেক্ষিক ভর সংখ্যা, এই সব কিছুর একটা ইউনিট আছে। মানে আমরা তো ইউনিটে ইউজ করি না, কিন্তু অ্যাকচুয়ালি ইউনিট আছে, ঠিক আছে? ইউনিট হচ্ছে গ্রাম পার মোল। সো গ্রাম পার মোল দিয়ে কেউ কনফিউজড হয়ে যায়ও না, ঠিক আছে? গ্রাম পার মোলই, হ্যাঁ, সবগুলোর ইউনিট হচ্ছে গ্রাম পার মোল। আচ্ছা, তো ইথানোয়িক অ্যাসিড, হ্যাঁ, আমরা ওই যে NaOH এর আণবিক ভর সংখ্যা বের করলাম না, সেম সিস্টেম, ঠিক আছে? করি। সি হচ্ছে ওর পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 12, ও আছে একটা, তাই না? তো একটা। H3 হাইড্রোজেনের পারমাণবিক ভর সংখ্যা কত? 1, ও আছে কয়টা? 3টা, এই যে 3টা। কার্বন আবার ভর সংখ্যা 12, আছে কয়টা? একটা।
এই যে একটা অক্সিজেন পারমাণবিক ভর সংখ্যা 16 আছে কয়টা ওই জায়গায় একটা এখানে একটা আছে মানে ভেঙে ভেঙে করি সমস্যা নেই এত ফাস্ট যাওয়ার কিছু নেই বোঝাটা ম্যাটার তারপর আবার একটা অক্সিজেন আছে একটা তারপর একটা হাইড্রোজেন আছে একটা তো 1 ইন্টু 1 সো অ্যাকচুয়ালি অর্গানিক কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে কি করবা জানো এটা করবা কার্বন আছে কয়টা দুইটা লিখলা হাইড্রোজেন আছে কয়টা তিনটা এখানে আর এখানে আরেকটা তাহলে এটা দুইটা চারটা অক্সিজেনও দুইটা তো এইভাবে হিসাব করা একটু ইজি হবে তাড়াতাড়ি করে ফেলতে পারবা ঠিক আছে আমি ভেঙে ভেঙে দেখাইছি ঠিক আছে আচ্ছা তো এখানে তো 12 3 12 16 16 1 তো হলো 24 24 আর 32 24 32 এটা গেল এটা গেল এটা গেল এটা গেল 3 4 1 যোগ বিয়োগ তো পারোই আই গেস 4 2 7 4 2 6 6 3 9 আর 10 3 2 5 আর 6 60 ঠিক আছে আচ্ছা তবে অ্যান্সার তো মিলে না অ্যান্সার তো মিলে না সবচেয়ে কাছে কোনটা আচ্ছা তো এগুলো হচ্ছে প্রেসাইজ ভ্যালু এগুলো তো ঘাবড়ানোর কিছু নেই অ্যান্সার এত কিছু করলাম অ্যান্সার মিললো না ঘাবড়ানোর কিছু নেই আমরা ওনার মানে অ্যাকচুয়াল যে মানটা ইউজ করছে পোলাপাইনের একটা বিভ্রান্তিতে ফেলানোর জন্য এগুলো হচ্ছে কনফিউশনস ঠিক আছে এই কনফিউশনসগুলো অনেকে কেন কেন জানি ক্রিয়েট হয় প্লিজ ডোন্ট বি কনফিউজড তুমি যেটা হিসাব করছো 60 এটাই ঠিক আছে তো তুমি তার প্রেসাইজ ক্যালকুলেশন করো নাই কার্বনের কি 12ই না ওরা একটু বেশি 12 পয়েন্ট সামথিং তারপর অক্সিজেনের কি 16ই না 16 পয়েন্ট সামথিং দেন হাইড্রোজেনের কি 1ই 1.008 তাই না সো ওইসব করলে মনে করো যে এটা আসবে সো এটাই কারেক্ট অ্যান্সার গট ইট ওকে Which of the following represents the range of wavelength of visible light? Visible light. দৃশ্যমান আলোর ওয়েভলেংথ রেঞ্জটা কতটুকু কতটুকু 400 থেকে 800 ন্যানোমিটার এখন অনেকের সমস্যা হয়ে যাব কি সমস্যা হইব মাইক্রোমিটারে দিবে ঠিক আছে ন্যানোমিটারে দিবে মিলিমিটারে দিবে সেন্টিমিটারে দিবে আরো যত মিটার আছে ধরো মিটারেই দিল আমার তো অবস্থা খারাপ করা যাবে না ঠিক আছে অবস্থা খারাপ করা যাবে না তুমি যদি 1 ন্যানোমিটারকে তুমি যদি মিটারে কনভার্ট করতে চাও অথবা মিটারকে ন্যানোমিটারে কনভার্ট করতে চাও তোমাকে ওদের কোএফিসিয়েন্ট জানতে হবে মানে ও তো ছোট এটা তো বুঝতেছো আর ও বড় ঠিক আছে কোএফিসিয়েন্ট সম্পর্কে জানবা যেমন ন্যানোমিটারের ক্ষেত্রে 10⁹ মাইক্রোমিটারের ক্ষেত্রে 10⁶, মিলিমিটারের ক্ষেত্রে 10⁻³ সেন্টিমিটারের ক্ষেত্রে 10⁻², মিটারের ক্ষেত্রে 10⁻⁻1 ঠিক আছে সরি 1 আর কি
বা 10 বা 1। আচ্ছা, তুমি যখন ছোট থেকে বড়তে আসবা, ঠিক আছে? আচ্ছা, বড় থেকে ছোটতে যাই, তো ইজি তাই না? মানে একটা এক্সাম্পল আমরা যদি করি, যেমন ধরো 400 ন্যানোমিটার, তো তুমি 4 মিটারকে কনভার্টেড টু ন্যানোমিটার কীভাবে করবা? ওই যে কোএফিসিয়েন্ট আছে না, গুণ দিয়ে দিবা, ঠিক আছে? এটা কি বড় থেকে ছোটতে গেলে, বড় থেকে ছোটতে গেলে গুণ দিয়ে দিবা, ঠিক আছে? তাইলে আমরা এভাবে চিন্তা করতে পারি যে বিগ টু স্মলের ক্ষেত্রে মাল্টিপ্লাই, ঠিক আছে? স্মল টু বিগের ক্ষেত্রে স্মল টু বিগের ক্ষেত্রে আচ্ছা, এখানে একটা আছে, জন্য কনফিউজ হয়ে গেলাম। সেন্টিমিটার হচ্ছে 10⁻², এর মধ্যে একটা আছে না ডেসিমিটার, এটা হচ্ছে 10⁻1, আর মিটার হচ্ছে 10⁻0 অথবা 1, ঠিক আছে? 1। আচ্ছা, তো স্মল টু বিগের ক্ষেত্রে ডিভিশন করবা, ঠিক আছে? ডিভিশন করে দিবা। সো এখানে 400 ন্যানোমিটার আছে না, স্মল, আমি বিগের দিকে যেতেছি, মানে ধরো মিটারে আসতে যেতেছি অথবা সেন্টিমিটারে আসতে যেতেছি, ঠিক আছে? আচ্ছা, 400 ন্যানোমিটার না, 400 ন্যানোমিটারকে ডিভাইড করবা যার কাছে নিতে যেতেছো, যার কাছে নিতে যাচ্ছ। কার কাছে নিতে যাচ্ছ? ধরো সেন্টিমিটারের কাছে নিতে যাচ্ছ, যেটা অ্যান্সার আসবে সেটাই। ক্লিয়ার? ঠিক আছে, 4 সেন্টিমিটার। ওয়েট, ও সরি 400 না, দেন 400 না, যে আছে ওর কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই যার কাছে যেতে চাচ্ছ তার কোএফিসিয়েন্ট। টেন টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 2, ঠিক আছে? এখন তুমি যদি ধরো এটা তো এটার ক্ষেত্রে গেল, ধরো 4 মিটারকে মিলিমিটারে নিতে যেতেছ, 4 মিটারকে মিলিমিটারে নিতে যাচ্ছ, তখন বিষয়টা কি? তখন বিষয়টা একটু ইজি না, তখন জাস্ট মাল্টিপ্লাই করে দিবা, শেষ, ঠিক আছে? অথবা 4 সেন্টিমিটারকে মাইক্রোমিটারে নিতে যেতেছ, তখন কি করবা? এখনই তো লাগে প্যাচ, মিটার থেকে নিতে সমস্যা নেই, মিটার থেকে নিতে সমস্যা হয় না, কিন্তু এই যে মাঝখানে ধরো মাইক্রোমিটার বা সেন্টিমিটারের মধ্যে কনভার্সন করো, অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, কীভাবে করবা? ধরো 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটারকে আমি মিটারে নিতে চাচ্ছি, মাইক্রোমিটারে নিতে চাচ্ছি। 4 সেন্টিমিটার কোথায়? এটা না 4 সেন্টিমিটার,
এটার ক্ষেত্রেও ডিভিশনই হবে, ঠিক আছে? মানে এইটা শুধু মিটারের জন্য, ঠিক আছে, শুধু মিটারের জন্য, এটা জাস্ট মিটারের ক্ষেত্রে, ঠিক আছে? মিটারের ক্ষেত্রে যাও, এভাবে মনে রাখার দরকারই নেই, সিম্পলি মনে রাখো, ঠিক আছে? মাল্টিপ্লাই যে আছে তার কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই যার কাছে যেতে যাচ্ছ তার কোএফিসিয়েন্ট, ঠিক আছে? ডিফারেন্সটা কোথায়? আমি আরেকটু ক্লিয়ার করি, ঠিক আছে? আমি আরেকটু ক্লিয়ার করি, এটা দিয়ে ক্লিয়ার করি, ঠিক আছে? আচ্ছা, বিগ টু স্মলের ক্ষেত্রে আচ্ছা, এখানেই ক্লিয়ার করি। বিগ টু স্মল আমরা এক্সাম্পল দিয়ে যাব আবার, ঠিক আছে? বিগ টু স্মল যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা সেটাকে তো কনভার্ট করতেছ। বিগ টু স্মলের ক্ষেত্রে যেমন আমি হচ্ছে ধরো ডেসিমিটার থেকে মিলিমিটারে যেতেছি, ঠিক আছে? ডেসিমিটার থেকে মিলিমিটার, ধরো আচ্ছা ডেসিমিটার থেকে না, সেন্টিমিটার থেকে আমি মাইক্রোমিটারে যেতে চাইতেছি, তাহলে 4 সেন্টিমিটার, এটা হচ্ছে এক্স, 4 সেন্টিমিটার এটা এক্স। কি বললাম? যে আছে ওর কোএফিসিয়েন্ট, ঠিক আছে? ধরো লিখে দিই, যার কোএফিসিয়েন্ট ও আর উপরে হবে যার কাছে যেতে চাচ্ছ। তাহলে বিগ টু স্মলের ক্ষেত্রে স্মলের কোএফিসিয়েন্ট উপরে, বিগের কোএফিসিয়েন্ট নিচে। ঠিক আছে? আর স্মল টু বিগের ক্ষেত্রে জাস্ট এটার উল্টা না, বিগ বাই স্মল, মনে থাকবে? এটাই হইতেছে বিষয়, ঠিক আছে? আচ্ছা, সো ইউনিট ডিফারেন্ট দিলে এখানে ভয় পাওয়ার কিছু নাই, এভাবে কনভার্সন হবে, ঠিক আছে? ওকে, নেক্সট স্লাইড। Which one of the following is known as sublimation? Sublimation কি? Sublimation হচ্ছে evaporation of a solid to vapor. এটা জ্ঞানমূলক, জানতে হবে। আচ্ছা, sublimation হচ্ছে solid to gas,
মনে রাখবা, ঠিক আছে? ইভ্যাপোরেশন অফ এ সলিড টু ভেপার অথবা গ্যাস, যেটাই আর কি। গট ইট? ওকে। সলিড টু লিকুইড না, লিকুইড টু সলিড না, সলিড টু ভেপার। এখানে ভেপার বলতে গ্যাস বুঝাইছে, গ্যাস বুঝাইছে, ঠিক আছে? আচ্ছা, তো সলিড বলতে হচ্ছে সলিড আর গ্যাস তো গ্যাস। সো ভেপার নিয়ে এটা মানে কনফিউশনের কিছু নেই, ভেপারই গ্যাস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই যে আরেকটা কোশ্চেন, অনেক আসতে পারে এবং আসে অ্যাকচুয়ালি। তো খুবই সিম্পল কোয়েশ্চেন, তবু এটার মানুষ জগা খিচুড়ি বানাও। কিচ্ছু জগা খিচুড়ি কিছু নাই, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ অ্যান আয়নিক বন্ড, ঠিক আছে? আচ্ছা, এটা কি ধরনের কম্পাউন্ড? অর্গানিক কম্পাউন্ড, কোভ্যালেন্ট, সব পুরোটাই কোভ্যালেন্ট। মানে তুমি বন্ড আঁকতে পারবে না? আঁকতে পারবা। এটা আসতেছি, এটা অর্গানিক কম্পাউন্ড না, কোভ্যালেন্ট। এটা অর্গানিক কম্পাউন্ড না, কোভ্যালেন্ট। এখন এইটা এবং এইটার মধ্যে মানুষ হবে কনফিউজড। কী ধরনের কনফিউশন? আমরা ডিকার্বক্সিলেশন রিয়াকশন করে আসছি না, ডিকার্বক্সিলেশন রিয়াকশন কি এটা? ওইখানে আমরা হাইড্রোজেনটাকে আলাদা করছিলাম না? কীভাবে আলাদা করছিলাম? এভাবে আলাদা করছিলাম। ইভেন আমরা চ্যাপ্টার 4-এ যখন অ্যাসিড বেজের ম্যাথ করি, উইক অ্যাসিড, তাই না? চ্যাপ্টার 4-এ, এটা 4-এই তো বাফার সলিউশনে আর কি। তো ওই সলিউশন করার টাইমে আমরা হচ্ছে বাফার সলিউশন করার টাইমে আমরা CH3 COOH-কে আমরা এইভাবে ভাঙতাম না? তো আয়নিক তো হয়ে গেল, তাই না? আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি একদম শর্টকাট একটা বলি এই জায়গায়, সেটা হচ্ছে যে অর্গানিক কম্পাউন্ড দেখলেই সেটা কোভ্যালেন্ট। মানে এটা একদম কোনো কিছু জাজ করাই দরকার নেই, ঠিক আছে? অর্গানিক কম্পাউন্ড মানেই কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে? ওদের মধ্যে যে আয়নিক নেচারগুলো থাকে এটা পোলারিটির কারণে বা অন্যান্য অনেক কারণে, ঠিক আছে? দে আর নট আয়নিক, দে ক্যান বি পোলার বাট দে আর নট আয়নিক, ঠিক আছে? সো পোলার হইতে পারবে কিন্তু আয়নিক হইতে পারবে না, একদমই ট্রু। সো এইটা দিয়ে কনফিউজড হয়েও না আবার, ঠিক আছে? ইটস নট পোলার, ইটস আয়নিক। সরি, ইটস নট আয়নিক, ইটস পোলার। ঠিক আছে? কিন্তু NH4Cl এটা খুব ইন্টারেস্টিং, বুঝছো? NH4Cl খুব ইন্টারেস্টিং, এটা আমি তোমাকে পুরোপুরি দেখাই, পুরোপুরি দেখাই, একে দেখাই, ঠিক আছে? আচ্ছা, এখানে দুটো ইলেকট্রন থাকে নাইট্রোজেনের। নাইট্রোজেনের শেষ স্তরে লাস্ট অরবিটে 5টা ইলেকট্রন থাকে। সো এখানে হাইড্রোজেনের তো একটা আছে, মানে একটা বন্ডে 2টা করে ইলেকট্রন থাকে। সো নাইট্রোজেনের একটা আছে, হাইড্রোজেনের একটা আছে, নাইট্রোজেনের একটা আছে, হাইড্রোজেনের একটা আছে, নাইট্রোজেনের একটা আছে, তাই না? আচ্ছা, এগুলো তো হয়ে গেছে। আর এইটা হচ্ছে, এগুলো হচ্ছে বন্ড পেয়ার, আর এগুলো হচ্ছে এই দুটো হচ্ছে লোন পেয়ার, তাই না? তো এই লোন পেয়ারটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড করে কার সাথে? H+ আয়নের সাথে।
H প্লাস আয়নের সাথে। এর জন্য এই পুরা এটা তো কোভ্যালেন্ট বন্ড, এটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, এই পুরাটা একটা র্যাডিক্যাল হিসেবে কাজ করে, তাই না? +1 চার্জের, রাইট? একটা ইলেকট্রন ঘাটতি যে, কারণ এখান থেকে তো দুইটা ইলেকট্রনই যাচ্ছে, ওর তো একটা ইলেকট্রন ঘাটতিই আছে, এই জন্য +1। ক্লোরিন -1 ওর সাথে তখন বন্ডে আসে, ঠিক আছে? ক্লোরিন -1 তখন ওর সাথে বন্ডে আসে, ঠিক আছে? এর জন্য হয় NH4Cl। এইটার মধ্যে সব ধরনের বন্ড আছে, কোভ্যালেন্ট একটু দেখাই। কোভ্যালেন্ট, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট, ঠিক আছে? আর এই যে আয়নিক, ঠিক আছে? এই যে আয়নিক, ঠিক আছে? আয়নিক, ঠিক আছে? সো আমি কি বুঝাইতে পারছি? সো প্লিজ এটা নিয়ে কনফিউজড হও না। যে কোনো ধরনের অর্গানিক কম্পাউন্ড পোলার হইতে পারে, আয়নিক হবে না, কিন্তু NH4Cl এর মধ্যে সব ধরনের বন্ড প্রেজেন্ট এবং ওদের মধ্যে আমরা আয়নিক বন্ডটা পাই, ঠিক আছে? ওকে, নেক্সট। Which of the following solutions is used to maintain pH of a solution? Maintain pH, জানা কথা, একদম মুখস্থ কথা। বাফার সলিউশন, বাফার সলিউশন না, বাফার সলিউশন। মোলার সলিউশন তো এটা তো কোনো, মোলার সলিউশন তো মোলারিটির উপর ডিপেন্ড করে, তাই না? তো যাই হোক, এটা নাই। হাইপারটনিক সলিউশন ইটস নট নেসেসারি টু নো। নর্মাল সলিউশন তো নর্মাল সলিউশন, এটা তো নর্মাল সলিউশনে তার পিএইচ মেনটেন করা পসিবল না, নিশ্চয়ই কোনো স্পেসিফিক কোনো একটা কন্ডিশন থাকা লাগবে সলিউশনটাতে, এর জন্য তো দিছে কোশ্চেন না। সো পিএইচ সলিউশন কে মেনটেন করতে পারে? বাফার সলিউশন। পিএইচ বাড়তেও দেয় না, কমতেও দেয় না, স্টেবিলিটি মেনটেন করে। এবং আরেকটু বললে আমাদের ব্লাডের যে বাফার সিস্টেম, এটা একটা গুড এক্সাম্পল অফ এ গুড বাফার সলিউশন। আচ্ছা, নেক্সট। Which of the following compounds is the precursor of lactic acid? Precursor of lactic acid কি? Precursor of lactic acid, sorry, precursor of lactic acid নামেই আছে, ল্যাকটিক না ল্যাকটোজ, ঠিক আছে? শেষ। ল্যাকটোজ, ঠিক আছে? আচ্ছা, ওকে। এরপরটা বলতেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ হ্যান্ডারসন-হ্যাসেলব্যাক ইকুয়েশন। ফর্মুলা তো বোঝানোর কিছু নাই, ফর্মুলা পিএইচ এর ফর্মুলা বলছে, পিএইচ এর ফর্মুলা বলছে না, পিএইচ এর ফর্মুলা তো পি কে এই থাকবে, সেই দুটা বাদ আগেই। এখন কনফিউশন হয়ে যাচ্ছে অ্যাসিড বাই সল্ট না সল্ট বাই অ্যাসিড। কনফিউশন দূর করার কোনো উপায় নাই, খালি এটা বলতে পারবো যে সল্ট বাই অ্যাসিড হয়। কেন হয় এভাবে মনে রাখতে পারবা যে প্রোডাক্ট
ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্ট। চ্যাপ্টার 4-এ এই জিনিস করতে করতে কেপি কেসির ক্ষেত্রে কি প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট না? প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট শেষ। ঠিক আছে, যেহেতু পিএইচ পিকেএ অ্যাসিডের জিনিস তাই অ্যাসিড। ঠিক আছে, আর প্রোডাক্টটা তো অবশ্যই সল্টই থাকবে, ওয়াটার দিয়ে তো কোনো কাম নাই আমার, তাই সল্ট। ঠিক আছে, এটা আনসার। Which of the following combined laws is used for ideal gas equation? আচ্ছা, what is ideal gas equation? PV is equal to nRT, তাই না? আচ্ছা, আমরা যে লসগুলো পড়ছি বা এখান থেকে আমরা লসগুলোকে ডিরাইভ করি। P is proportional to 1/V, তারপরে আরো কি বলতে পারি, আরো বলতে পারি হচ্ছে P is proportional to T। এখন প্রেসারের উপর অ্যাকচুয়ালি মোল সংখ্যা তো ডিপেন্ড করে না। ঠিক আছে, প্রেসারের উপরে মোল সংখ্যা আসলে মানে প্রেসার দিলে কি মোল নাম্বার কি কমবে? সো P is not proportional to N, এটা আসলে বইলা লাভ নেই। কিন্তু V is proportional to N এটা বলতে পারবো, কারণ যত বেশি ভলিউম তত বেশি আমরা মোলের জায়গায় ঢুকাইতে পারবো না, তো অ্যাকচুয়ালি তত বেশি মোল নাম্বার আর কি, তত বেশি মোলস। আচ্ছা, আর কি আছে? V is proportional to T। ঠিক আছে, আচ্ছা, তো এই দুইটা সেম নেচার শো করে, তাই না? এই দুইটা থেকে আসছে পি ভি ইজ প্রপোর্শনাল টু টি। আচ্ছা, আবার এইটা এবং এইটা এটা থেকে আসছে হচ্ছে V is proportional to N T। ঠিক আছে, এবং দেন এই দুইটা থেকে আমরা ডিরাইভ করতে পারছি হচ্ছে, মানে আমরা কনক্লুশনে আসছি যেহেতু এইটা এবং এইটা মোটামুটি সেম একটা ধর্ম দিতেছে, তাইলে PV is proportional to NT। তারপরে প্রপোর্শনালিটি হচ্ছে আমরা উঠাইলাম, ভালো কথা, উঠাই নিয়ে আমরা হচ্ছে PV is equal to nRT আনছি। তাহলে এবার দেখো এইটা এবং এটা ইউজ হয়েছে, সো এটা হচ্ছে বয়েলস ল, এটা চার্লস ল, এটা অ্যাভোগাড্রোস ল। বয়েলস ল বানান ভুল করছে নাকি? আচ্ছা না, চার্লস ল, এখানে বানান ভুল করছে, অ্যাভোগাড্রোস ল আর কি। ঠিক আছে, সো এটাই অ্যান্সার। আচ্ছা, which of the following name reactions is used for orthoformylation of phenols in the presence of chloroform? সোজা সবটা মনে রাখবা, জাস্ট এগুলো মনে রাখার বিষয়। রেইমার টিম্যান রিঅ্যাকশন। How many isotopes are possible for hydrogen? এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন, দরকার নেই অত কনফিউশনের। হাইড্রোজেনের নর্মালি 7টা আইসোটোপ, মানে এখন বর্তমানে পসিবল হয়েছে এখন পর্যন্ত 7টা আইসোটোপ।
কিন্তু আমাদের বই বা আমরা যেগুলো নিয়ে অ্যাকচুয়ালি নর্মালি কাজ করতে পারি সেইটার সংখ্যা হচ্ছে 3। ঠিক আছে, 3টা আইসোটোপ। আচ্ছা, জানতে হবে এগুলা জেনে জেনে পারতে হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশনাল গ্রুপ ডাজ রিপ্রেজেন্ট ইথার, এগুলো তো পারতে হবে। ঠিক আছে, সো এরকম হইতে পারে, অথবা এরকমও হইতে পারে। ঠিক আছে, ম্যাটার করে না। ঠিক আছে, ইথার। Which of the following is the product of Colby reaction? মুখস্থ জানতে হবে। স্যালিসিলিক অ্যাসিড রিয়াকশন কইরা এরপরে বাইরে কইরা মিলাইতে পারবা না। স্যালিসিলিক তুমি যদি রিয়াকশন করে বাইরিতে হয় তাহলে তো হইছেই, তাই না? এইসব জিনিস আসলে অ্যানালাইজ করে বা চিন্তা করে রিয়াকশন করে সব কিছু কইরা ক্যালকুলেট করে আসলে এগুলা সলভ করা পসিবল না। সো এগুলা হচ্ছে জানতে হবে। স্যালিসিলিক অ্যাসিড। Which one of the following is called ethanol? Ethanol. অ্যালকোহল ভাঙেই করি, অনেকের বেসিক শিখা হবে আর কি। অ্যালকোহল CN H2N +1 bond OH functional group বা হাইড্রোক্সাইড ফাংশনাল গ্রুপ। এই তো ইথানল, ইথ N হইতেছে 2, তাইলে C2 H5OH। ঠিক আছে, যদি আমরা স্ট্রাকচারে যাই, স্ট্রাকচারে গেলে C2 H H5OH। এই তো এটা একসাথে আর কি। এই তো স্ট্রাকচার। এই যে এতটুকু CH3 লিখলাম, এতটুকু CH2 লিখলাম, এতটুকু OH লিখলাম। হয়েছে? আচ্ছা, তাহলে অ্যান্সার তো পেয়ে গেলাম। সো এগুলো অ্যাকচুয়ালি এত অ্যানালাইসিস করে সময় পাবা না। সো প্লিজ এগুলো হচ্ছে আগে থেকেই বুঝতে হবে। মানে এগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে করতে পারবা, প্র্যাকটিস করতে করতে বুঝবা। ঠিক আছে? আচ্ছা, মানে এখানে অ্যাকচুয়ালি আমরা ট্রাই করি যে ওই যে অ্যালকাইল র্যাডিক্যাল টাইপের বানায় ফেলাইতে আর কি, মানে দেখতে সুন্দর লাগে, একটু লম্বা হয় না? আচ্ছা, ওকে। Which one of the following terms is used where H2O is eliminated? Eliminated H2 বাদ দিছি। ঠিক আছে, H2O যখন নেই, ঠিক আছে, তো H2O কে আমরা অ্যাকচুয়ালি হাইড্রা এভাবে রিপ্রেজেন্ট করি। হাইড্রো অ্যাকচুয়ালি, সরি, হাইড্রো। ঠিক আছে, যখন H2O অ্যাড করি তখন সেটা হচ্ছে হাইড্রেশন।
আর যখন H2 বাদ দেই তখন সেটা হচ্ছে ডিহাইড্রেশন, ঠিক আছে? সো ডিহাইড্রেশন। আচ্ছা, which one of the following is the general formula of alkane? শুরুতেই বলে দিছিলাম, ঠিক আছে? আমরা অ্যালকেন অ্যানালাইসিস করছি। দেখছো কত সিম্পল সিম্পল কোয়েশ্চেন্স দেয়, 25টা কোয়েশ্চেন থাকে আর কি। Which of the following indicators is suitable for the titration of strong acid and weak base? সো এখানে আমাদেরকে কিছু ইন্ডিকেটর মনে রাখতে হবে। সো এটা অ্যাকচুয়ালি মিথাইল অরেঞ্জ, হ্যাঁ? সো আমাদের বই অনুযায়ী মানে বইয়ে আরও ছিল 2-4টা চিপাই চুপাই আছে, আমি তোমাদেরকে 2টা বলে দিই, মানে এই 2টাই ইউজুয়াল নর্মাল। একটা হচ্ছে যে মিথাইল অরেঞ্জ, আরেকটা হচ্ছে যে মিথাইল রেড, ঠিক আছে? ফেনলফথ্যালিন হচ্ছে উইক অ্যাসিড স্ট্রং বেস, ঠিক আছে? এটা হচ্ছে উইক অ্যাসিড স্ট্রং বেস ফেনলফথ্যালিন। লিটমাস এবং থাইমাল ব্লুটা বই থেকে দেখে শিখবা। তো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল 25টা কোয়েশ্চেন।